আপনার আলাপন রেস্টুরেন্টে ইনভেস্ট কেমন ছিল প্রথম পর্যায়ে? আহ, সত্য কথা বলতে গেলে বাগেরহাটের প্রেক্ষাপটে এটা একটা লার্জ অ্যামাউন্ট ছিল। আমরা টোটাল প্রায় 15 লাখ টাকা নেয়ার অ্যাবাউট আমাদের স্ট্রাকচারে ছিল। আমরা আছি খুলনার বাগেরহাট জেলাতে, যেখানে চিংড়ি চাষের অনেক বড় একটা সম্ভাবনা রয়েছে এবং সফলতাও রয়েছে। কিন্তু তার পাশাপাশি বাগেরহাটের সুন্দর মনোরম পরিবেশের কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এখানে তারা কিভাবে ব্যবসা গড়ে তুলেছে এবং 2025 সালে এসে আপনি কিভাবে নতুন একটা ব্যবসা শুরু করতে পারেন, তার সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে। এক্সকিউজ মি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি সোহেল মাহমুদ বলছিলাম। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে বিভিন্ন ব্যবসায়িক সাক্ষাৎকার গ্রহণ করি। এখানে দেখলাম আপনাদের আলাপন রেস্টুরেন্ট আছে, এটা কি আপনার? জি, আমি ওনার এটা। থ্যাংক ইউ সো মাচ ভাইকে, সোহেল ভাইকে। বসুন প্লিজ। ও, থ্যাংক ইউ। তো আমাদের বেসিক্যালি ইউটিউবে একটা চ্যানেল আছে, তার পাশাপাশি আমরা ফেসবুকে এবং টিকটকে হচ্ছে ভিডিও আপলোড করি। তো যেখানে আমরা তরুণদেরকে ইন্সপায়ার করি তারা কিভাবে একটা ব্যবসা শুরু করতে পারে, কিভাবে এই ব্যবসাটাকে বড় করতে পারে। তো এই সংক্রান্ত কিছু প্রশ্ন করবো আপনাকে। জি, থ্যাংক ইউ সো মাচ, আপনি করতে পারেন। থ্যাংক ইউ। তো এই যে আপনার আলাপন রেস্টুরেন্ট কতদিন হলো শুরু করলেন? আলাপন রেস্টুরেন্টে আমরা করোনাকালীন সময়ে স্টার্ট করেছি, কারণ করোনাকালীন সময়ে এ ধরনের একটা প্রতিষ্ঠান করা যদিও রিস্কের ছিল, বাট আমরা পোটেনশিয়াল মনে করে এটা স্টার্ট করেছি। আর ওভার 3 বছর আমরা অতিক্রম করছি। ওকে, তো এখানে কি আপনি একাই শুরু করেছেন নাকি আপনার সাথে অংশীদার আছে? আমরা অ্যাকচুয়ালি হচ্ছে যারা ক্ষুদ্র উদ্যোক্তা, অনলাইনের যে রেভলিউশনটা ছিল করোনাকালীন সময়ে, আমরা কয়েকজন উদ্যোক্তা মিলে সাহস করি যে আমরা এ ধরনের একটি প্রতিষ্ঠান করব। সো সেই চিন্তা থেকেই আমরা এই প্রতিষ্ঠানটা করতে পেরেছি। আচ্ছা, এটা কি আপনার সর্বপ্রথম ব্যবসা প্রতিষ্ঠান নাকি এর আগেও কোনো ব্যবসা করতেন? না, অ্যাকচুয়ালি এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান প্রথম না। আমি ব্যবসা করতেই পছন্দ করি, বা আমার ব্যবসায়ী হওয়াটাই আমার লক্ষ্য ছিল। সো সেই জায়গা থেকে আমি এর আগে হচ্ছে আমার একটা স্টেশনারি দোকান ছিল। আমি কোচিং পেশার সাথে যুক্ত ছিলাম। তো যখন করোনাকালীন সময় আসে, তখন যেহেতু আমার স্টেশনারি যে দোকানটা ছিল এটা যেহেতু বন্ধ ছিল ওই টাইমটাতে, সো তখন আমি অনলাইনে চলে আসি। এবং অনলাইনে আমি মধু নিয়ে বিজনেস করি, আমার বাগেরহাটের ট্রেডিশনাল ফুড। এই মধুর বিজনেসটা যখন করতে যাই, সো আমি অনলাইনে প্রচুর সময় দিতে থাকি। তো অনলাইনে আমাদের যে একটা সার্কেল বিল্ড আপ হয় বাগেরহাট জেলাতে, আমরা বেশ কিছু তরুণ উদ্যোক্তা সম্ভাবনাময় তাদের সাথে একত্রিত হই, এবং তখন এই প্রতিষ্ঠানটা শুরু হয়। তার মানে এর আগে আমি 3টা বিজনেসের সাথে জড়িত ছিলাম। আচ্ছা, এই যে আগের যে বিজনেসগুলো সেগুলো কি এখনো আছে নাকি বন্ধ করে দিয়েছেন? না, যেহেতু করোনাকালীন সময়ে আমাকে একটা লসে পড়তে হয়, যেহেতু আপনার কি বলে, স্টেশনারি যে দোকানটা ছিল, সেই দোকানটা ওইভাবে রান করা যায় নাই, প্রায় 3 বছর যাবৎ ওটা শাটডাউন ছিল। সো ওটা ফাইনালি আমি যখন এখানে চলে আসলাম, শিফট করলাম, তখন ওটা আমি বন্ধ করে দিয়েছি। আর মধুর বিজনেসটা আলহামদুলিল্লাহ ওটা আমার সাইড বিজনেস থাকলেও ওইটাই আমার প্রধান বিজনেস হিসেবে এখন পর্যন্ত আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এই যে আপনার আলাপন রেস্টুরেন্টে ইনভেস্ট কেমন ছিল প্রথম পর্যায়ে? আহ, সত্য কথা বলতে গেলে বাগেরহাটের প্রেক্ষাপটে এটা একটা লার্জ অ্যামাউন্ট ছিল। আমরা টোটাল প্রায় 15 লাখ টাকা নেয়ার অ্যাবাউট আমাদের স্ট্রাকচারে ছিল। তো বাগেরহাটে অনেক খাবারের জায়গা আছে, কিন্তু সেই জায়গায় গিয়ে আপনি যদি 1 ঘন্টা টাইম পাস করতে চান ছেলে মেয়ে নিয়ে বা ফ্যামিলি নিয়ে, সেইটা খুব কম, নেই এক কথায়। সো সেই জায়গা থেকে আমাদের প্ল্যানিংটা ছিল যে আমরা এমন একটা স্পেস, একটা রিসোর্ট কোয়ালিটিতে আনার চেষ্টা করেছি, যে একটা ফ্যামিলি তার পরিবারের সদস্য ছোট বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসবে, আনন্দ করবে, আমরা খাবার রেডি করতে থাকবো, দেখা যাচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা 2-3 ঘন্টা তারা এখানে স্পেন্ড করতে পারবে। সো সেই জায়গাতে আমরা সাকসেস। সেই জায়গাতে আমরা এখনও আলহামদুলিল্লাহ এলিট শ্রেণী, যারা আমাদের এখানকার ভিআইপি বলতে পারি, অফিসার্স লেভেল আছে, প্রশাসনে যারা আছে, আমার টপ কাস্টমার আমাদের জেল সুপার সাহেব, আমাদের পুলিশ সুপার সাহেব, আমাদের টিওনো স্যার, ডিসি স্যার, ওনারা আমার এখানে এসেছেন। সো এইটা আমার প্রাপ্তি। আমি মনে করি যে এরকম একটা জায়গা ছিল বলেই তারা আসার চেষ্টা করেছে ফ্যামিলি নিয়ে। সো এই জায়গাতে আমি সাকসেস, বাট প্রফিটের দিক থেকে আমরা সাকসেস না। কারণ হচ্ছে বাগেরহাটের মতো জায়গাতে অ্যাভারেজ যে কাস্টমার, সেটার জন্য উপযুক্ত না।
আচ্ছা, তো এখানে আপনাদের কোন কোন ধরনের প্রোডাক্ট বা আইটেম বা খাবার আইটেম পাওয়া যায়? আচ্ছা, আমরা মূলত স্টার্ট করেছিলাম চাইনিজ ফুড থেকে, এবং পাশাপাশি আমাদের সংযোজন আছে হচ্ছে দেশি ফুড, অর্থাৎ অ্যাজ পার ডিমান্ড আমরা প্রি অর্ডার নিয়ে থাকি। সো প্রি অর্ডারে যে কোনো রকম প্রোডাক্ট, যে কোনো খাবার, দেশি খাবার, চাইনিজ খাবার, এটা আমরা প্রি অর্ডার নিয়ে থাকি। যেমন যারা বাগেরহাট তো একটা ট্রেডিশনাল শহর, ঐতিহ্যের শহর, সো এখানে যদি কোনো গ্রুপ টিম ট্যুর করতে আসে, ট্রাভেল করতে আসে, তারা আমাদের সাথে আগে যোগাযোগ করলে আমরা আমাদের যে ট্রেডিশনাল ফুডগুলো আছে, বাগেরহাটের চিংড়ি মাছ, আলুর দম, চিনির হাঁস বা হাঁসের মাংস, সব ধরনের খাবারই আমরা সাপ্লাই করতে পারি। আর প্রিপারেশন থাকে আমাদের চাইনিজ ফুডের, ফ্রাইড রাইস, প্লাটার, বার্গার, চিকেন ফ্রাই, ক্রিসপি, এই জাতীয় আপনার শেক আইটেম হিসেবে যতগুলো আইটেম আছে, কোল্ড কফি, ভ্যানিলা মিল্কশেক, এই জাতীয় সকল রকম ফুড আমরা সাপ্লাই দিয়ে থাকি। আচ্ছা, এই যে আলাপন রেস্টুরেন্টের পাশাপাশি এখন কি আর নতুন কোনো বিজনেসের প্ল্যান আছে কিনা বা এখন করছেন কিনা? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, এটা একটা চমৎকার প্রশ্ন করেছেন। প্রথম যে দ্বিতীয় কোশ্চেনের সাথে সম্পৃক্ত রয়েছে, যে আমরা আসলে প্রফিটেবল না, তাহলে আমরা কিভাবে চলছি, এটার সাথে আমি মনে করি একটা সম্পর্ক প্রশ্নে আমি এইটার সাথে চেষ্টা করেছি। আমার যে ন্যাচারাল ফুডসের বিজনেস ছিল, আমি এটাকেই আমার পয়েন্ট হিসেবে বেছে নিয়েছি, যেহেতু আমি এখানে বিজনেস করছি। আর রেস্টুরেন্টটা সাধারণত হচ্ছে দুপুরের পর থেকে বা বিকাল টাইম থেকে এখানে গ্যাদারিং হয়। সো সকাল টাইমটা আমি এখানে বসেই, এই যে আমি ছোট একটা অফিস করে নিয়েছি, এখানে বসেই আমার ন্যাচারাল ফুডস যেগুলো আছে সেগুলো বিজনেস চালাচ্ছি। এখন আমি প্রায় 29টা প্রোডাক্ট বাগেরহাটের অরিজিন সাপ্লাই দিয়ে থাকি। স্পেশালি হচ্ছে বাগেরহাটের নারকেল এবং নারকেল জাত পণ্য। মধুর পাশাপাশি আমরা নারকেলটাকে, বাগেরহাটের নারকেলটা যেহেতু বিখ্যাত, সারা বাংলাদেশে আমরা অ্যাজ এ সাপ্লায়ার হিসেবে কাজ করছি, এবং নতুন ছোট ছোট উদ্যোক্তাদের আমরা ইন্সপায়ার করতেছি যে আপনাদের জেলাতে যেহেতু বাগেরহাটের নারকেলের চাহিদা আছে, সো আমরা আপনাদেরকে ছোট ছোট কোয়ান্টিটিতে সাপ্লাই দিব, আপনারা এটা নিয়ে একজন উদ্যোক্তা হয়ে আপনার এলাকায় ব্র্যান্ডিং করতে পারেন। এবং পাশাপাশি আমরা আমাদের আরেকটা সেক্টর তৈরি হচ্ছে, সেটা হচ্ছে গার্মেন্টস সেক্টর। আমাদের এখানেই আমরা খুব ভেরি সুন, হয়তো উইদিন 1 মান্থ, আমরা 1 মাসের ভিতরে আমরা পাইকারি শুধুমাত্র গার্মেন্টস আইটেম, মেয়েদের 3 পিসটা প্রথমে আসতেছে। এটা এখানে স্টোরিং থাকবে। আমাদের বাগেরহাটের যত ছোট ছোট উদ্যোক্তা আছে, তারা চাইলে আমাদের এখান থেকে এসে পাইকারি মূল্যে, তাকে আর ঢাকা মুভ করতে হবে না, 500, 1000, 10,000 টাকা সে ছোট করে আমাদের এখান থেকে পাইকারি মূল্যে নিয়ে সে বিজনেস স্টার্ট করতে পারে। আমরা অলরেডি এটার কার্যক্রম শুরু করে দিয়েছি। আচ্ছা, এটা খুবই সুন্দর একটা উদ্যোগ এখন, কারণ ঢাকা গিয়ে পণ্য সোর্সিং করে নিয়ে এসে আবার বিক্রি করে এটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় ছোট ছোট উদ্যোক্তাদের জন্য। আর এখানে হচ্ছে আপনার সিগনেচার প্রোডাক্ট এখন বেসিক্যালি হচ্ছে নারকেল এবং নারকেলজাত পণ্য, নারকেলজাত পণ্য, মধু পাশাপাশি রয়েছে। এছাড়াও আমরা ন্যাচারাল ফুড, যেগুলো মানুষের আমি যেটা বলে যে হেলদি, মানে স্বাস্থ্যসম্মতভাবে বেঁচে থাকার জন্য যে প্রোডাক্টগুলো আমাদের প্রয়োজন, আমি চেষ্টা করছি সবগুলোকে ইনক্লুডিং করার জন্য। এর ভিতরে আমি যদি একটু লিস্ট বলি, যেমন ফার্স্ট প্রায়োরিটি রয়েছে আমাদের মধু, এরপরে আমাদের খাওয়ার উপযোগী নারকেল তেল, যেটা আমি নিজেই করছি, আপনি হয়তো দেখেছেন যে নারকেল শুকানো হচ্ছে এখনও। এর পাশাপাশি আমরা আমাদের বাগেরহাটের খেজুরের গুড়, তালের গুড়, দেশি উৎপাদিত তাল মিশ্রি, যেটা আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি, যেটা আমরা ভারতের দুলাল ভাড়ের তাল মিস্ত্রির উপর ডিপেন্ডেবল ছিল, আমরা কিন্তু তাল মিস্ত্রিটা স্থানীয়ভাবে উৎপাদন করছি। সো এটাতে আমার খুব ভালো একটা ফিডব্যাক আসতেছে। এরপরে চিয়া সিড, তারপরে হচ্ছে আমাদের তালের গুড়, ন্যাচারাল খেজুরের গুড়, সিজনাল যে প্রোডাক্টগুলো আছে, বাগেরহাটের চিংড়ি মাছটা নিয়ে স্পেশালি কাজ করছি, বাগেরহাটের চুই ঝাল নিয়ে কাজ করছি। এরপরে আমাদের লাল চাউল, অর্থাৎ ফাইবারযুক্ত লাল চাউল, লাল চাউলের আটা, এই ধরনের প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ এখন নিয়মিতভাবে আমার কাছ থেকে নিয়ে উদ্যোক্তারা বিজনেস করছে। আচ্ছা, আপনাদের বিজনেসটা কি শুধুমাত্র অফলাইন নাকি অনলাইন ভিত্তিক আছে? না, আমি আমার দুইটা সেক্টরে, আসলে অনলাইন বলতে যেটা বোঝায় আমাদের একটু মানে এখানে আর একটু ক্লিয়ার হওয়া দরকার। আমরা মনে করি যে অনলাইনে অর্ডার করলেই সেটা শুধুমাত্র অনলাইন, বিষয়টা আমার কাছে এমনটা মনে হয় না। আই ডোন্ট নো যে অন্যজন কীভাবে নেবে। আমরা প্রথম যখন একজন কাস্টমারের সাথে অনলাইনে কানেক্টেড হতে পারি, অনলাইন হচ্ছে একটা মিডিয়া, কানেক্টেড হওয়ার পরে নেক্সট টাইম সে কিন্তু আমাকে জাস্ট একটা ফোন করে বলতেছে আমার এই প্রোডাক্টটা লাগবে, পাঠিয়ে দেন। দ্যাট মিনস ওটা কিন্তু আমি অফলাইনে হচ্ছে। আর আমরা অনলাইন মনে করতেছি যে এই জেলা থেকে অন্য জেলাতে মাল পাঠালেই মনে হয় অনলাইন, এটাও ঠিক না, কারণ এটা তো আগেও হয়েছে। আমাদের খুলনা যখন আমাদের এখানে নদীমাতৃক দেশ, আমরা জানি ট্রলারে করে খুলনা থেকে মাল আসতো, তাই না? তো ওটাও তো অন্য জায়গা থেকে বাগেরহাটে মাল এসেছে। তো সেই হিসেবে তো ওটাও অনলাইন ছিল। আসলে অনলাইন একটা মাধ্যম, যেমন আমরা আগে টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়া হতো, এখন ওই বিজ্ঞাপনটা আমরা ফেসবুক, ওয়েবসাইট, অনলাইনের মাধ্যমে দিচ্ছি। এই বিজনেস ক্রাইটেরিয়াটা নতুন তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের বিজনেস
অনলাইন অফলাইন দুইটা বেসমেন্টেই আছে এবং আমি মনে করি একজন উদ্যোক্তার যদি সে অফলাইনে পূর্বে করে থাকে তাহলে অবশ্যই তাকে অনলাইনে আসতে হবে বিজনেস করার জন্য বা মার্কেটিংয়ের জন্য। আর যিনি অনলাইনে আছেন তাকে ব্র্যান্ড করার জন্য অবশ্যই অফলাইনে আসতে হবে। একটা অন্যটা ছাড়া হবে না, মুদ্রার এপিট আর ওপিট। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর কথা বলেছেন। আসলে অনলাইনে আমাদের সবার মধ্যে একটা ভুল ধারণা ছিল, সেটা আশা করি এখন ক্লিয়ার হয়েছে। তো এখন যারা তরুণ উদ্যোক্তা হতে চায় বা ব্যবসা শুরু করতে চায় তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ হবে? ভেরি গুড কোশ্চেন। এটা মানে খুব স্পেসিফিকলি বলতে হয় যে এটা প্রয়োজন। প্রথম কথা হচ্ছে নতুন যারা আছে চাই হবে না, আমি বলবো যে এটা চাইতেই হবে। কারণ আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপটে আমাদের উদ্যোক্তা হওয়াই সবচেয়ে বেস্ট কেরিয়ার এবং এই উদ্যোক্তাটা আপনাকে ছোট করে শুরু করতে হবে। আপনাকে অনেক কিছু করতে হবে, আমাকে অফিস নিতে হবে, আমাকে ডেকোরেশন করতে হবে, ভালো একটা চেয়ারে বসতে হবে, এটা না। আপনি চাইলে 5,000 টাকা নিয়ে আপনার স্থানীয়ভাবে যদি কোনো ব্র্যান্ডিং প্রোডাক্ট থেকে থাকে আপনি সেই প্রোডাক্টটা নিয়ে অল্প করে শুরু করে দেন, অথবা যে প্রোডাক্টটা বাংলাদেশে চাহিদা আছে সেই প্রোডাক্টটা নিয়ে আপনার নিজ এলাকাতে শুরু করে দেন। তাহলেই আপনি ইন ফিউচারে যখন এটাকে আপনি কন্টিনিউ করবেন আপনার একটা ব্র্যান্ড দাঁড় হবে এবং আপনি ভালো একজন বিজনেসম্যান তৈরি হবেন। এবং এখানে আর একটা কন্ট্রাডিকশন থাকে যে উদ্যোক্তা না ব্যবসায়ী। আসলে আমি মনে করি আপনি যদি উদ্যোক্তা হতে চান তাহলে ফার্স্ট আপনাকে ব্যবসায়ী হতে হবে। কারণ আপনার কাছে আমাদের কাছে যদি অনেক পুঁজি থাকতো তাহলে তো আমরা এত কিছু করার দরকার ছিল না। সো আমাদের যেহেতু পুঁজি নেই তাহলে আমাদেরকে পুঁজি মেক করতে হবে, আর পুঁজি মেক করার সহজ উপায় হচ্ছে বিজনেস করা। তো আপনি প্রথমে ধরেন আমি নারকেল নিয়ে এখন বিজনেস করছি, আমি বাজার থেকে নারকেল কিনছি 10 টাকা করে, 15 টাকা বিক্রি করছি, তাহলে আমার 5 টাকা প্রফিট হচ্ছে। আমি যখন এটা প্রফিট জমিয়ে আমি হয়তো 1 লক্ষ টাকা জমাতে পারলাম বা আমার পুঁজি হলো, তখন আমি চেষ্টা করবো এই নারকেল থেকে কোকোপিট উৎপাদনের মেশিন বসাতে, দেন আমি একজন উদ্যোক্তা। তার মানে আমি যদি প্রথমেই ব্যবসা করি তাহলে আমার জন্য পুঁজি গঠন করা সহজ এবং পরে উদ্যোক্তা হওয়া সহজ। এবং পৃথিবীতে যারাই এখন স্বনামধন্য উদ্যোক্তা তারা একসময় ব্যবসা আগে করেছে, ব্যবসা করেই উদ্যোক্তা হয়েছে। আর উদ্যোক্তা যারা হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড অনেক মজবুত ছিল, তাদের বাবার সম্পত্তি ছিল অথবা নিজের টাকা ছিল, তাদের মাধ্যমে হয়েছে। ফাইনালি জানতে চাই যে ব্যবসা করতে গিয়ে বা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করতে গিয়ে কখনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা? জি ডেফিনেটলি, অবশ্যই বাধা ছাড়া তো আপনি সামনে অগ্রসর হতে পারবেন না। আমি এই যে প্রতিষ্ঠানে আপনারা বসে আছেন এটা একটা ব্যাপক বাধা ছিল। যখন আমরা পার্টনারশিপে এটা শুরু করি, যখন প্রথম 2 বছর আমরা ভালো করেছি, আস্তে আস্তে যখন এই যে বাগেরহাটের মতো জায়গাতে নতুন কিছু ভালো থাকে, বাট পরবর্তীতে যখন আমরা লসের দিকে যেতে থাকলাম আমাদের পার্টনারদের ভিতর কিন্তু তখন একটা হতাশা কাজ করা শুরু করলো। এবং যেহেতু আমি এটার উদ্যোক্তা ছিলাম সো প্রেশারটা কিন্তু আমাকে নিতে হয়েছে। তারা তাদের ইনভেস্টমেন্ট রিটার্ন চেয়েছে। সো তখন একটা পর্যায়ে যে এই প্রতিষ্ঠানটা টিকবে কি টিকবে না, মানে এই প্রতিষ্ঠানকে আমরা যেহেতু লসের দিকে যাচ্ছে তাহলে কি আমরা বিক্রি করে ছেড়ে দিব কিনা। তো আমি চেষ্টা করেছি যে ওই বাধাটা অতিক্রম করার জন্য আমরা তাদের ইনভেস্টমেন্ট যতটুকু যার সম্ভব তাদেরকে ইনভেস্টমেন্ট রিটার্ন করে দেওয়া এবং আমি নিজে অন্য অন্য বিজনেসের মাধ্যমে এখানে ওই ইনভেস্টটা ধরে রেখে বিজনেসটাকে ধরে রাখার চেষ্টা করেছি। সো এটা আমার জীবনের অবশ্যই অনেক বড় একটি বাধা। এছাড়াও ওই মধুর বিজনেসের কাজ করতে গিয়েও আমরা দেখেছি যে মধুর কোয়ালিটি মেনটেন করা, মানুষের যে মানে নেগেটিভিটি চর্চা, এই জিনিসগুলো সবচেয়ে বড় বাধা। যে আপনি একটা কাজ করতে যাচ্ছেন মানুষ আপনাকে নেগেটিভলি অ্যাপ্রোচ করছে, এইটা সবচেয়ে বড় বাধা। সো এইটা আমাদেরকে অতিক্রম করতে হবে। আপনার এই যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলোর অ্যাভারেজ আপনার বিক্রি হয় কেমন সকল প্রোডাক্ট নিয়ে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি আসলে এখন আপনারা আরেকটা জিনিস জানেননি, আমরা ইতিমধ্যে এটা একটা সিকোয়েন্স, আমরা একটা হোটেলও করেছি যে এখান থেকে যখন দেখছি যে আমাদের রেস্টুরেন্ট বিজনেসটা বাগেরহাটে ভালো না, তখন আমরা এটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করেছি যে কীভাবে এটা পরিত্রাণ পাওয়া যায়। সো এইটার একটা অংশ বলতে পারেন যে আমরা বাগেরহাট শহরের ভিতরে একটা হোটেল করেছি। সো ওইখানে কিন্তু আমাদের একটা ভালো ফিডব্যাক আসতেছে। তা আমি এখনও বলবো যে আমাদের আসলে আমরা এখনও প্রফিটে যেতে পারছি না, 3 বছর হয়ে গেছে আমরা প্রফিটে নেই, বাট আমাদের ইনভেস্টটা যদি রিকভার হয় এর জন্য আমরা টার্নিং করছি বারবার। আর সেলের কথা যদি বলেন, এটা তো আমার পার্সোনালি যতগুলো বিজনেস আছে বিশেষ করে ন্যাচারাল ফুডস, রেস্টুরেন্ট, এই সেলগুলো মিলে ইন অ্যাভারেজ আমি 3 থেকে 4 লাখ টাকা সেল করি মান্থলি এখন। আচ্ছা, হুইচ ইজ ভেরি গুড অ্যামাউন্ট। তো অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনার ব্যবসার সাফল্য কামনা করি এবং অনেক আরও উত্তরোত্তর অনেক বৃদ্ধি হোক, সম্প্রসারিত হোক। দোয়া করবেন আমাদের জন্য, আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ আসলে ভাই, আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য অনেক অনেক শুভকামনা। You tell me I'm someone you want. You tell me I'm something you need. But
Baby, you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?